দর্শক, সাহিত্যের একটা নয়া মানে নতুন আইটেম, সেটা একটা পত্র প্রবন্ধ। এটা আমার নিজের লেখা। এটাও খুব সুন্দর একটা প্রবন্ধ। যদি আপনারা ভালো লাগে, আশা করি ভালো লাগবে, খুব খুব ভালো লাগবে। 2012 সালে লিখেছিলাম এটা। 2012 সালের অক্টোবর মাসের 22 তারিখে 2012 সালের অক্টোবর মাসের 22 তারিখে আমি লিখেছিলাম এই পত্র প্রবন্ধ। এটা কোনো একটা কবিকে উদ্দেশ্য করে আমি লিখেছিলাম পত্র আকারে। সেইটা আজকে আমি পড়ে শোনাবো। আপনারা শুধু বলবেন, কমেন্টে বলবেন। মানে একটা প্রশ্নও থেকে গেল। সেই কবিতার নামটা এখানে কিন্তু বলে ফেলেছি হয়তো কোথাও লেখা, হ্যাঁ, বনফুল। কিন্তু আমার উদ্দেশ্য হবে কোন বনফুলের কোন লেখাটার আদলে নয়, ইন্সপিরেশানে। এটা আদল নেই, কোনো নকল বা কোনো কিছু নেই। এটা কোনো কিছু কপিও করতে চাইনি আমি। এটা সম্পূর্ণ আমারই লেখা, কোনো নো কপিরাইট, কোনো কিছু কপি নেই। আর এটা কিন্তু উদ্দেশ্য বনফুল ছিল। কিন্তু আমার প্রশ্নটা এইখানে যে বনফুলের কোন লেখার উপর ইন্সপিরেশন করে আমি এটা লিখেছি, সেটা একটু আমাকে কমেন্টে জানাবেন। আমি বলতে পারি, যারা সাহিত্য চর্চা করে বা সাহিত্য নিয়ে পড়াশোনা করে বা সাহিত্যর উপরে সবসময় থাকে, তাদের এটা ভালো লাগবে। এবং এটা জীবন প্রয়োগ আমি প্রত্যেক সময় বলি, ভিডিও, এই কবিতা যাই আমি পাঠ করছি বা যা লিখছি বা যা করি না কেন, প্রয়োগ করবেন, নিজের জীবনে প্রয়োগ করবেন। তবে পৃথিবী সুন্দর হবে। যদি আপনি লিখলেন, আপনি পড়লেন, আপনি শুনলেন, আপনি পরীক্ষার খাতায় লিখে আসলেন পরিবেশ দূষণ প্রতিকার, কিন্তু বাড়ি এসে আপনি কোনো প্রতিকার করলেন না, পরিবেশটাকে আরও উল্টো দূষণ করছেন। শব্দ দূষণ প্রতিকার লিখে আসছেন, রচনা লিখছেন, অথচ নিজের বাড়ি এসে বাজি ফোটাচ্ছেন। কি হবে এরকম জ্ঞানে? এরকম শিক্ষায় কি হবে? জীবন ক্ষেত্রে প্রয়োগ করতে হবে, তবেই আমাদের শিক্ষা মূল্য পাবে। অতএব কথা না বাড়িয়ে আমি লেখায় পড়ি, শুনবেন। পত্র প্রবন্ধ, এটা একটা নতুন ধাঁচ সাহিত্যের। পত্র প্রবন্ধ। প্রথম লেখাটা হচ্ছে খামছাড়া চিঠি, অর্থাৎ এই লেখাটার নাম খামছাড়া চিঠি। লিখেছেন কি? এটা লাস্টে আসবে ইতি, মানে পত্র প্রবন্ধ যেহেতু, সেই জন্য এটা ইতি আসবে। আমি লিখেছি স্বয়ং খামছাড়া চিঠি। শুরু করছি। আজ তোমায় লেখা চিঠি পোস্ট করলাম, জানি এ তোমার দ্বারে পৌঁছাবে না বনফুল, তবু আমার প্রকাশ করা হাজার লেখকের সামনে পৌঁছে দেওয়ার নিমিত্ত। যখন পাঠ্য হিসাবে তোমার দুধের দাম পড়েছিলাম, তখন স্নায়বিক অনুভব প্রখর ছিল না, শুধু প্রখর ছিল পরীক্ষায় নম্বর বেশি পাবার আশা। যখন স্নায়বিক অনুভব প্রখর হলো, তখন যতবার তোমার দুধের দাম পড়েছি, ততবারই চোখে জল এসেছে। এ কথা মন পাবার জন্য নয়, সত্যিই চোখে জল এসেছে, বা আজও আসে। যতবার পড়েছি ততবারই ঘৃণা করেছি শিক্ষিত বঙ্গ সন্তানদের, যারা সত্যিই মাকে মা বলতে জানে না, বা যাদের সিভিলরি শুধুমাত্র যুবতী কেন্দ্রিক। ততবারই ঘৃণা করেছি অর্ধনগ্না নারী ছবি সম্মিলিত পত্রিকা পাঠরত বাঙালিকে, যারা বাঙালি হয়ে চাকরির প্রয়োজনে হিন্দি বা ইংরেজি শিখে বাংলা বলা মাকে ভিখারি ভাবে। বৃদ্ধা যখন কুলিকে দুধের দাম দিল, তখন আমার হৃদয় আরও ফেউ ফেউ করে কেঁদে উঠেছিল। তখন বুঝলাম নারী শব্দটাই মায়ের প্রতীক। ক্ষুধার্ত সন্তানকে তার সমস্ত দেহরস দুধ করে খাইয়ে দিতেও প্রস্তুত। আর বার্ধক্য যখন দেহরস নষ্ট করে দেয়, তখন সন্তানকে বাঁচিয়ে রাখার জন্য নিজের সর্বস্ব বিলিয়ে দিতে পারে এই নারী। পৃথিবীতে যত কেজি নারী আছে, তত কেজি মা। তার মানে এই নয় বনফুল আমি স্ত্রী প্রেম বা প্রেমিকার প্রেম চাই না। স্ত্রী প্রেমে বা প্রেমিকার প্রেমেই আমার পূর্ণ তৃপ্তি। তবে তাকে যথেষ্ট সম্মান দেওয়া উচিত, এবং সে স্ত্রীরও যথেষ্ট বিশ্বস্ত বা বিশ্বাসী হওয়া উচিত। জানো বনফুল, মায়ের বার্ধক্য আমাকে সহ্য করতে হয়নি। জানি না সেটা কার পক্ষে কতটা ভালো, তবে তুমি জেনে রেখো, আমি মায়ের
জন্য কেঁদেছি বহুবার। মাকে নিয়ে একটা প্রবন্ধও লিখেছি, অভাব নামক সেই প্রবন্ধ তুমি পড়লে জানতে পারবে আমার মা হারানোর বেদনা। যে নারীর দিকে তাকাই তাকেই আজ সেই অভাব থেকে মা ভেবে বসি। যেমন ধরো প্রেয়সী, তাকেও দুই একবার মা বলে ডেকে উঠি। জানি না, হয়তো এ বয়ানগুলো তোমার কানে পাগলের প্রলাপ লাগতে পারে, তবু আমি গলা ফাটিয়ে বলবো, আমি পাগল হতে চাই। আমার প্রেয়সীকেই আমি মা ডেকে মা বলার স্বাদ মেটাতে চাই। যদি মায়ের মতো শাশুড়ি না মেলে তাতে ক্ষতি কী? নারী তো মায়ের জাত, সে প্রেয়সী হোক আর শ্রেয়সী হোক। রামকৃষ্ণ সারদাকে মাতৃজ্ঞানে পূজা করেছিলেন। আমি জানি, আমি না হয় মাঝে মাঝে মা বলার স্বাদটা মেটালাম, তাতে আমায় তুমি পাগল বললে আমার কিছু করার নেই গো বনফুল। মাঝে মধ্যে প্রেমের বদল ঘটানোই প্রেমপুত্রের কাজ। নার্যস্তু যত্র পূজ্যন্তে রমন্তে তত্র দেবতা, এ কথা মনুতে আছে বলে আমরা শ্বেতবর্ণদের সামনে অহংকার করতে চাই। কিন্তু ভেবে দেখো, নারীকে আমরা ভোগ সামগ্রী ছাড়া আর কী ভাবি? যাক, তোমায় যে কথা বলবো বলে আমি আজ কলম ধরেছি সেই প্রসঙ্গেই আসি। বনফুল, তুমি শুনছো তো? ঘুমিয়ে পড়ো না যেন। আমার এই কথাগুলো তুমি হাজার লেখকের সামনে পৌঁছে দিও, বুঝলে বনফুল? সেদিনটা ছিল মঙ্গলবার। তখন সময় ছিল 9:30, সকাল 9:30। বনগাঁ বাটার মোড় থেকে দত্তফুলিয়াগামী বাসে উঠে বসলাম, আমার ব্যক্তিগত কারণে নলডুগারি যাব বলে। শরীরটা একটু দুর্বল থাকায় বাস চলা মাত্রই সিটে বসেই ঘুমিয়ে পড়লাম। বনফুল, আজ মনোভুল দিয়ে পত্রডালি সাজিয়ে দিলাম। তুমি হাজার লেখকের কাছে পাঠিয়ে দিও এই মনোভুল পত্রডালি, যাতে তাদের মন সজাগ থাকে, তাদের লেখা যাতে শুধুমাত্র কলম থেকে বের না হয়ে সোজা অন্তর থেকে বের হয়। বাসটা বোধহয় চাঁদা এসে দাঁড়ালো। ঘুমের ঝোঁকে একবার চোখ খুলে দেখি কে যেন সাদা শাড়ি পরা এক বৃদ্ধা আমায় বলছে, বাবা একটু জায়গা হবে, বসবো। শুনতে পেলাম, কিন্তু মনুষ্যত্বের দাম পাবো না বলে আবার চোখ বুজে ঘুমাতে লাগলাম। অপেক্ষাকৃত অনেক বেশি কচি গলায় শুনতে পেলাম, ঠাম্মা। কে যেন এক নারী বলল, ঠাম্মা উনি ঘুমাচ্ছেন। আমি কিন্তু ঘুমালেও শুনতে পেলাম সব। তবুও আমার লেখক মন জীবন ক্ষেত্রে জাগলো না। হয়তো লোকের বাহবা পেতে অনেক মানবিক কথা লিখব, কিন্তু জীবন ক্ষেত্রে বাহবা পেলাম কই? যে মাকে আমি প্রেমিকার মধ্যেও খুঁজে পাই, কিন্তু আজ সেই মাকে মায়ের মধ্যেও খুঁজে পেলাম না। অনেকটা জীবিত মাকে খেতে না দিয়ে মৃত মায়ের চিতার পাশে মন্ডা মিঠাই সাজিয়ে দেওয়ার মতো। জানো বনফুল, বৃদ্ধা সত্যিই শোচনীয় অবস্থায় ছিল বোধ হয়। সে আমার পা ঘেঁষে নিচেই বসে পড়ল। এ বৃদ্ধা হয়তো তোমার দুধের দাম এর বৃদ্ধার মতো শিক্ষিত নয়, হয়তো সে অনুভব করতে পারেও নি ভদ্র শিক্ষিত আমার মতো বঙ্গ সন্তানেরা কতটা বর্বর হতে পারে। তাই হয়তো তার তোমার বৃদ্ধার মতো হতাশাও আসবে না যে তার কোলের ছেলেরা ভিতর থেকে কতটা শিক্ষিত। আমি জানি বনফুল, তোমার আর শুনতে ভালো লাগছে না, কিন্তু বলতে তো আমাকে হবে। হাজার লেখক যেন আমার মতো ক্ষমার অযোগ্য ভুল না করে, তারা যেন মাকে ঠিক চিনতে পারে, ভিখারি বলে 1-2 টাকার কয়েন ছুঁড়ে না মারে। এ বৃদ্ধা অশিক্ষিত হলেও তোমার বৃদ্ধার থেকে ক্ষমতা অনেক বেশি তার। তোমার বৃদ্ধা ইংরেজি মাসিক পড়া বঙ্গ সন্তানকে জাগাতে পারেনি, কিন্তু আমার বৃদ্ধা আমাকে জাগিয়েছে। নিঃশব্দ আচরণে আমাকে বলেছে বারবার, ওগো ভারতীয় বঙ্গ সন্তান, তোমার মনুষ্যত্ব কোথায়? লন্ডন লহরী এসে কি তোমার মানবিকতাকে লুটে নিচ্ছে? নিজেকে সুন্দর করতে অসুন্দর মাকে ভুলে বেশ্যার সাজে এক সুন্দর নারীকে মা বলে ডাকা কি কখনো সুন্দর হতে পারে? সুন্দরকে ভালোবাসতে গিয়ে মাকাল ফল তুললে তো আর খাওয়া যায় না। বৃদ্ধার এর নিঃশব্দ কথাগুলো আমাকে শিহরিত করলো। আমি চমকে গিয়ে ভাবলাম, দিস ইজ মাই গ্রেট ফল্ট ইন মাই লাইফ, দিস ইজ আনএবল টু পার্ডন। বৃদ্ধা
আমার ভুল সংশোধনের সুযোগ না দিয়ে একটা সদ্য ফাঁকা হওয়া সিটে গিয়ে বসলো। শিহরিত আমি হাঁপ ছেড়ে বাঁচলেও নিজেকে ক্ষমা করতে পারিনি। আমরা যারা লেখক তারা কি শুধু লেখালেখির জন্যই লিখি, নাকি অন্তর থেকেই লিখি? শেষবেলা একটা অনুরোধ বনফুল, শেষবেলা একটা অনুরোধ বনফুল তোমায় করি। আমি যদি আমার এই ভুলের জন্য তোমার কাছে ক্ষমা চাই, তবে তুমি যেন কোনো মতে কোনোভাবে আমায় ক্ষমা না করো, কারণ আমি ক্ষমার অযোগ্য। ইতি তোমার মর্মঘাতী চিরঞ্জিত বিশ্বাস, বিএ দ্বিতীয় বর্ষ, তাং 23/9/12। দর্শকবিন্দু, এটা আমার লেখা, আমার জীবন থেকে লেখা। এটা আমার জীবনে ঘটে গিয়েছিল, তাই সেটা আমি লিখেছিলাম। কেমন লাগলো শুধু জানাবেন। যদি বুঝতে না পারেন আবার একটু টেনে শুনবেন, বারবার শুনবেন, কিন্তু কেমন হলো সেটা বলবেন।